কাল ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার, রোহিঙ্গা সংকট সমাধানে ফের আলোচনার আশাবাদ। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, মখা, ইমরান সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 মে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। পালানোর দাপ্তরিক তথ্য না থাকায় শেখ পরিবারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক। সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুকের বিরুদ্ধে মামলা। এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, আইন না মানলে ব্যবস্থার নির্দেশ। হাইকোর্টের রায় শিক্ষার্থীদের উল্লাস। হাইকোর্ট থেকে এই রায় আজকে হওয়ার পরে আমরা আজকে বিজয় উচ্ছ্বসিত। মাননীয় বিচারক থেকে শুরু করে আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থা, সেটা আবার মনে হয় অর্জিত হলো। ধর্ষণ সহিংসতার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। মাগুরার ভুক্তভোগী শিশুর অবস্থা আশঙ্কাজনক, জানালো প্রেস উইং। পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেনে এখনো জীবিত 2 শতাধিক। বন্দি মুক্তি সহ 3 দফা দাবি বিচ্ছিন্নতাবাদীদের। সেনা অভিযানে নিহত 27। এবং প্রীতি ম্যাচে সৌদি ক্লাব আল ওয়েদাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এশিয়ান কাপ বাছাইয়ের আগে যাচাই বাছাইয়ের লক্ষ্য কোচের। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। 4 দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ নিয়ে দ্বিতীয়বার সফরে আসছেন তিনি। শুক্রবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। সফরকে কেন্দ্র করে বিশ্ব দরবারে রোহিঙ্গা সংকট আবারও আলোচনার কেন্দ্রে আসবে আশা করছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। 2017 সালের পর বৃহস্পতিবার আবারও বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। 4 দিনের সফরে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। তার সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় 4 দিনের সফরসূচি তুলে ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, শুক্রবার 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব এই 2 জনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন। রোহিঙ্গা সংকট আবারও বিশ্ব দরবারে আলোচনার কেন্দ্রে আনতে জাতিসংঘ মহাসচিবের এই সফর গুরুত্বপূর্ণ বলে জানান প্রেস সচিব। বলেন, এই সফরের মূল লক্ষ্যই হবে রোহিঙ্গা প্রত্যাবাসন। এজন্য রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা আনার বিষয়ে আলোচনা হবে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসাটা জরুরি। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা, সেটার একটা ওয়ান অফ দ্য ফোকাস হবে এইটা। এছাড়া নির্বাচন কমিশন বনাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মত বিরোধী প্রসঙ্গে প্রেস সচিব জানান, ইসি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। ঐকমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইলেকশন কমিশনের যে রিফর্মগুলো, যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো একসেপ্ট করবেন সবাই মিলে কনসেনসাসের ভিতরে, তখন ইলেকশন কমিশন সেই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মখা আলমগীর, বেনজির আহমেদ, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই হত্যাকাণ্ডে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি জড়িত ছিল বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 12 মে তদন্ত প্রতিবেদন জমা হবে জানিয়ে তিনি বলেন, শাপলা চত্বরে ঠিক কতজন প্রাণ হারিয়েছে তা তদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। 11 বছর আগে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিশাল জনসমাবেশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের। দেশের ইসলামী শক্তি দমনে দিনভর দফায় দফায় হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। রাতে বিদ্যুৎ বন্ধ করে চালানো সাঁড়াশি অভিযানে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী, যেখানে অনেককে হত্যার অভিযোগ করে হেফাজতে ইসলাম।
গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার এই অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, AKM শহীদুল হক সাবেক আইজিপি, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম সাবেক ডিআইজি। শাপলা চত্বরের ঘটনায় মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমার পর জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি। ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। আর ইসলামী বিদ্বেষী মনোভাবের কারণেই অভিযুক্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর সুষ্ঠু বিচারেরও দাবি করেন তারা। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। শুনানি শেষে আগামী 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রায় 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 68টি ব্যাংক হিসেবে প্রায় 450 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ পরিবারের সদস্যদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়ে দাপ্তরিক কোনো তথ্য না থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য রাজশাহী 1 ও সাবেক প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয় 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। MBBS অথবা BDS ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাকিব আল জলিল ও বিচারপতি শাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর রায় দেন। কাল থেকে এ আদেশ কার্যকর হবে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। গেল 25 ফেব্রুয়ারি MBBS ও BDS ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে রুলের উপর শুনানি শেষ হয়। একই দিনে DMF ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে আইনটির বৈষম্যমূলক প্রয়োগ নিয়ে 1 যুগ আগে করা অপর রিটেরও শুনানি শেষ হয়। সেদিন দুটি রিটের ওপর একসঙ্গে শুনানি শেষে রায়ের জন্য 12 মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাকিব আল জলিল ও বিচারপতি শাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে রায় দেন। রায়ে বলেন, MBBS ও BDS ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না। 2013 সাল থেকে একটি রিট চলমান ছিল, যে রিটের কারণে যে স্থগিতাদেশের জন্য MBBS এবং BDS বাদে যে কেউ ডাক্তার লিখতে পারত। তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে MBBS এবং BDS ছাড়া, কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটা মাইলফলক চিহ্ন হয়ে থাকলো বিষয়টি। রায়ে আরও বলা হয়, 13 মার্চ থেকে এর অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরা বলছেন এই আদেশের ফলে ডাক্তার পদবি ব্যবহার করে প্রতারণা করতে পারবে না। তবে ম্যাথস শিক্ষার্থীরা বলছেন এই রায়ের বিপক্ষে তারা আইনগত ব্যবস্থা নেবেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। হাইকোর্টের এমন রায়ে উল্লাস প্রকাশ করেছেন সারা দেশে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। প্রত্যাহার করা হয়েছে কর্মবিরতি। বিস্তারিত জানাচ্ছেন আপন অপু। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। হাইকোর্টের এমন রায়ে উল্লাস প্রকাশ করেছেন সারা দেশে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। রায়ের অপেক্ষায় বুধবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বেলা 12:30টার দিকে রায় প্রকাশের পর উল্লাসে ফেটে পড়ে তারা। রায়ের পর রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে আনন্দ মিছিল করে শিক্ষার্থী ও চিকিৎসকরা। পরে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। আমরা যে কর্মবিরতি করেছিলাম আজকে থেকে তা প্রত্যাহার করে নিলাম এবং এই মুহূর্ত থেকে আমাদের চিকিৎসকরা রোগীদের কল্যাণের জন্য, রোগীদের চিকিৎসার জন্য আবার মাঠে নেমে যাবে এবং আজকে থেকে সমস্ত প্রাইভেট প্র্যাকটিস সহ অন্যান্য সেবাগুলো, সরকারি সমস্ত সেবা চালু থাকবে। উচ্ছ্বাস প্রকাশ করেছে যশোরের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। তবে আরো 4 দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা তাদের। আমরা ইন্টার্ন চিকিৎসক সহ সমগ্র স্তরের চিকিৎসকরা এটা নিয়ে অত্যন্ত আনন্দিত এবং হাইকোর্টের এই রায়কে আমরা সমর্থন জানাচ্ছি। তবে এর সাথে আমরা আরো একটা ব্যাপার স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা কিন্তু শুধুমাত্র এই একটা দাবির জন্য আজকে রাজপথে নামিনি। তবে আরো 4টা যে দাবি রয়েছে, বর্তমান বাংলাদেশে যে ওটিসি ড্রাগ লিস্টটা রয়েছে সেটাকে সংস্কার করতে হবে। রায়কে স্বাগত জানিয়ে উল্লাস করেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসকরা। হাইকোর্ট থেকে এই রায় আজকে হওয়ার পরে আমরা আজকে বিজয় উচ্ছ্বসিত। আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থা সেটা আবার মনে হয় অর্জিত হলো। এটা আসলে একটা ঐতিহাসিক রায়। এছাড়া সিলেট, ময়মনসিংহ সহ অন্য জেলার আন্দোলনরত চিকিৎসকরাও কর্মবিরতি প্রত্যাহার করে উল্লাস প্রকাশ করেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। ধর্ষণ সহ নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান বক্তারা। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন, সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আশঙ্কাজনক। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের অভিযুক্তদের বিচার, মব ভায়োলেন্স থামানো ও মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণকমিটি। জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে ধর্ষণের শিকার আসিয়ার সিজিএস লেভেল কমে শারীরিক অবস্থা আরও খারাপের দিকে জানিয়ে সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দেশব্যাপী নারকীয় ধর্ষণ সহ নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম। বুধবার দুপুরে সংগঠনটির ব্যানারে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই স্লোগানে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। খুব সংক্ষিপ্তভাবে এই আসামিদেরকে ধরে আইনের আওতায় আনা হোক। সারা দেশের মতো নোয়াখালীতেও ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নোয়াখালী জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে সব ক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান। যে যাবৎকাল যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, নারী নিপীড়নের যত ঘটনা ঘটেছে, সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পাদন দ্রুত গতিতে করা হয়, তার আমরা জোর দাবি জানাই। ঝিনাইদহেও বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পায়রা চত্বরে সামাজিক ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিচার করার জন্য দাবি করছি আপনাদের সবার কাছে, ধর্ষকের বিচার চাই। মিডিয়ায় বা বাস্তবতায় যেটা ভাইরাল হয়ে যায়,
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড়ে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা দ্রুত নারী নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের দাবি জানান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির ৩১ দফার ভিত্তিতে দ্রুত সংস্কার করে জুলাইয়ের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, লোভী রাজনৈতিক দল ও রাজনীতিকদের মূল লক্ষ্য ক্ষমতা, সেখানে দেশপ্রেমের লেশমাত্র নেই। আর ঐক্যবদ্ধভাবে শক্তিশালী জাতীয় সংসদ বিনির্মাণে আলোচনার মধ্য দিয়ে সব সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় সংস্কারের ৩১ দফা তুলে ধরেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই ৩১ দফার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ আমরা দেশের মানুষকে উপহার দিতে পারব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে, এমন ধারণা এখন অমূলক নয়। ৩১ দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক ওদিক করে হলেও সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা দিতে পারেন। বিএনপির সমালোচনাকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কয়েকটি দল নির্বাচনকে ভয় পায়। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশ প্রেমের লেশ মাত্র তাদের ভিতরে নাই। এই বাংলাদেশ কারো তালুকদারি নয়, এই বাংলাদেশের জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন, যাতে আমাদেরকে বেহিসেবি কথা বলতে না হয়। এদিকে রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও তাদের দোসরদের অস্থিতিশীলতা তৈরির পায়তারা বন্ধ হয়নি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন, আমাদের কোনো আপত্তি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। কোন শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের বাইরে গেলে ভোটার তালিকা সহ অন্যান্য কার্যক্রম হুমকির মুখে পড়বে বলে মনে করে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এজন্য বৃহস্পতিবার দেশের সব নির্বাচন অফিসে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা জানান, এনআইডিকে কমিশন থেকে আলাদা করা হলে ডাটা সংগ্রহে সমন্বয়হীনতা দেখা দিবে। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে সরকারকে চিঠি দেয়া হলেও কার্যকর পদক্ষেপ না নেয়ার এ কর্মসূচি ঘোষণা করে তারা। আপনারা জানেন, এনআইডি থেকে আমরা ১৮২টা প্রতিষ্ঠানকে তথ্য দিচ্ছি। তথ্যটা অথেন্টিক তথ্য। তারা তাদের যে বিভিন্ন জনের স্টেক হোল্ডারদের পরিচয় যাচাইয়ের জন্য, ক্লায়েন্টদের পরিচয় যাচাইয়ের জন্য কোন সার্ভারটি ইউজ করে, এই ভোটার তালিকা সার্ভারটি ইউজ করে। তাহলে ইলেকশন কমিশন যে জাতির জন্য কাজটা করতেছে, জাতিকে একটা ডিসিপ্লিন ওইতে চলে আসছে। এখন যদি এই এনআইডিটা অন্য কোথাও যায়, সেটা আবার একটা ইনডিসিপ্লিন হতে পারে। আমরা আগামীকাল সকাল ১১টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। আমরা তার পরবর্তী সময়ে আমরা আলোচনা করে আমরা কর্মবিরতি সহ অন্যান্য কঠোর কর্মসূচির ঘোষণা করব। দেখছেন সংবাদ সন্ধ্যা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
পাকিস্তানে বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে 4 শতাধিক যাত্রীকে জিম্মি করে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি। দ্বিতীয় দিনেও চলছে অভিযান। এখন পর্যন্ত উদ্ধার হয়েছেন 1.5 শতাধিক জিম্মি। অভিযানে নিহত 27 জন বিচ্ছিন্নতাবাদী। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আরবিদ আফসারের রিপোর্ট। রমজানের রাতে গন্তব্য ছিল নিজ বাসায় অথবা কর্মস্থলে, কিন্তু কে জানতো ট্রেনে শত শত যাত্রীর পড়তে হবে অস্ত্রের মুখে। মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। তারা জিম্মায় নেয় 4 শতাধিক যাত্রীকে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক, অস্থিরতা। তবে হামলার জবাব দিতে সক্ষম হয়েছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। জিম্মি দশা থেকে মুক্তি দিতে একের পর এক আকাশে উড়ে F-16 যুদ্ধবিমান। গণমাধ্যম জিও নিউজ বলছে, ঘটনা জানার পরপরই অভিযানে নেমেছে তারা। দমন করতে পেরেছে একাধিক সশস্ত্র গোষ্ঠী সদস্যদের। উদ্ধার করেছে শতাধিক জিম্মি, যাদের মধ্যে আছে নারী ও শিশুও। ঘটনার পরপরই স্টেশনে ভিড় করা শুরু করে জিম্মিদের স্বজনরা। কাছের মানুষের খোঁজ নিতে ফোন হাতে চরম উৎকণ্ঠায় কাটে সবার সময়। কল করলেও অপর প্রান্ত থেকে নেই কোনো জবাব। ট্যাবলেট जो है इनहेल कर लूं। আমার বাবার এমনিও শারীরিক অবস্থা ভালো না, তার উপর আবার এই ঘটনা ঘটেছে। আমি অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাচ্ছি না। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা সব জিম্মিদের তাদের পরিবারের কাছে ফিরে আনার পদক্ষেপ নেবেন। শেষবার আমি বাবার সঙ্গে যখন কথা বলেছি তখন তিনি স্টেশন থেকে রওনা দেবেন। এরপর আমি ওনার সঙ্গে চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারিনি। আমার মধ্যে অনেক ভয় কাজ করছে। এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সশস্ত্র গোষ্ঠীকে দমন ও বাকি জিম্মিদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী অভিযোগ করেন, ট্রেনে নারী ও শিশুদের জিম্মায় রেখে ঢাল হিসেবে ব্যবহার করছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। সে সঙ্গে জঙ্গিরা পাকিস্তানের সবচেয়ে বড় হুমকি বলে বিবৃতি দেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।